হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে কথা হবে পরমব্রত চ্যাটার্জির ডিরেকশনে হইচইয়ের যে নতুন ওয়েব সিরিজটা বেরিয়েছে ভোগ নিয়ে। এটা সোকল একটা হরর ওয়েব সিরিজ, কিন্তু কোন দিক থেকে হরর সেটা আমি বুঝতে পারলাম না দেখে। যাই হোক, গল্পটার আমি অসম্ভব একটা বড় ফ্যান ভোগের। যদি ডিটেলে বলা যায় যে আমি ভোগ শুনেই অভিক সরকারের বাকি গল্প পড়ার বা শোনার আগ্রহ পেয়েছি। সানডে সাসপেন্সে ভোগ দিয়েছিল, ভোগ গল্পটা অসাধারণ লেগেছিল শুনে। মানে এমন নয় যে প্রচুর ভয়ের, বাট সেই অ্যাম্বিয়েন্সটা যেখানে মানে গল্পে যে অ্যাম্বিয়েন্সটা তৈরি করা আছে, ইভেন পড়ার সময় আমি সেটা ফিল করেছিলাম। পরে পড়েছি, আমি আগে শুনেছি, তো অনেকটা এক্সপেকটেশন ছিল গল্পটা নিয়ে। কিন্তু আমি ভেবেছিলাম যে এমন একজনের হাতে পড়েছে হয়তো জিনিসটা ঘেটে যাবে, কারণ এর আগে পর্ণশবরীর সাপ সেটার প্রমাণ। নিকশ ছায়াও যে খুব ভালো লেগেছে তা নয়, তো সেই জিনিসটাই হয়েছে। একটা কথা এখন মনে পড়ছে যে এই হইচইতে প্রমোশনাল স্ট্র্যাটেজির জন্য কয়েকটা ভিডিও এর আগে এসেছিলো, শর্টস ভিডিও আর কি। মীরের সাথে পরমব্রত, যে পরমব্রত ওখানে গিয়ে বলছে বাবা আমার ভোগ সবাই দেখবে তো, নাকি সবই মায়ের ভোগে চলে যাবে। এক্স্যাক্টলি এখন ওই কথাটাই মনে পড়ছে আমার, যে সত্যি মায়ের ভোগেই চলে গেছে। এটা কি বানিয়েছে, মানে অ্যাজ ইট ইজ গল্পটা যদি মুখেও লোকে রিসাইড করে দিত, অন্ধকার ঘরে বসে শুনতেও সেটা ভালো লাগতো। এটা কি দেখিয়েছে। তো যাই হোক, গল্পটা নিয়ে যদি একটু বলি, জানি বলার দরকার নেই, মানে এই গল্পটা হয়তো 99% লোকজনের শোনা, এত ভালো একটা গল্প। গল্পটা হচ্ছে অতীন বলে একটা ছেলে যে একটা মূর্তি তার বন্ধুর দোকান থেকে নিয়ে আসে, কিউরিওর শপ তার বন্ধুর দোকানে, সেখান থেকে একটা মূর্তি পায়, সে নিয়ে আসে বাড়িতে, নিয়ে এসে নিজের মতো একটা পুজো শুরু করে। কিন্তু সেই মূর্তি কী মূর্তি, কার মূর্তি না জেনেই যেহেতু পুজোটা করা হচ্ছে, তার জন্য তার কী বিপদ আসে পরে তার মা ভোগ চায়, মানে সেই মূর্তি ভোগ চায় তার স্বপ্নে এসে, খেতে চায়, তাকে বলে খেতে দিতে। তারপরে সে কী ট্রাভেলের মধ্যে পড়ে, তার কি হয়, সেই সব নিয়ে গল্পটা, আলটিমেট কি হচ্ছে সে তার সাথে। তো এখানে পজিটিভ দিক আর নেগেটিভ দিক নিয়ে যদি বলি, পজিটিভ দিক এখানে নেই সেরকম, আমি অন্তত খুব একটা খুঁজে পাইনি। একটাই পজিটিভ দিক লেগেছে, সেটা হচ্ছে অনির্বাণ ভট্টাচার্যের অভিনয়। এখানে যদি দেখার মতো কিছু থাকে সেটা হচ্ছে অনির্বাণ ভট্টাচার্যের অভিনয়। ইভেন এখানে আমি যদি কাস্টিং নিয়েও কথা বলি, আমার কাস্টিংও খুব একটা প্রপার লাগেনি। এখানে সুবেশ আগরওয়াল, যে হচ্ছে যার কাছ থেকে অতীন মূর্তিটা পায়, তার এত ভালো বন্ধু, একমাত্র বন্ধু বলা যায়, তার ক্যারেক্টারেও মানে তার চরিত্র যে যাকে কাস্ট করেছে, মানে আমি বলবো ক্যারেক্টারটা অত্যন্ত দুর্বল। মানে এই গল্পে কয়েকটাই ক্যারেক্টার আছে, কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টারের রুট অনেকটা, আর প্রত্যেকটা ক্যারেক্টার ইম্পর্টেন্ট। সেটা পুষ্প থেকে শুরু করে, সেটা ভবেশ ভট্টাচার্য, তার যে একমাত্র অভিভাবক মানে অতীনের, ভবেশ ভট্টাচার্য। এছাড়া সবচেয়ে বড় কথা দ্বিজোত্তম মিশ্র, যে নামটাই এখানে উল্লেখ নেই, হয়তো কেউ এখন আমি যে বললাম সে চিনতেও পারবে না হয়তো কেউ। দ্বিজোত্তম মিশ্র হচ্ছে যে পুরোহিত ফ্রিতে ওই মূর্তিটা সুবেশকে দিয়ে দেয়, সে হচ্ছে দ্বিজোত্তম মিশ্র। তার ক্যারেক্টার, তার চরিত্রে যাকে কাস্ট করা হয়েছে, গলাটা জয়দীপ মুখার্জির, সেটা চিনতে পারলাম, কিন্তু তার যে অ্যাপিয়ারেন্সটা, সেটাই তো সারা যায় না। এই গল্পে পার্টিকুলার কিছু লোকের ওপর সবসময় জোর দেওয়াটা উচিত ছিল। সেটা হচ্ছে, প্রথম হচ্ছে অতীন, যেটা ঠিক আছে, আমি বলবো কাস্টিং ঠিক আছে, ভালো অভিনয় করেছে। ভবেশ ভট্টাচার্য, কাস্টিং ঠিক আছে, কিন্তু চরিত্র সেইভাবে লেখা হয়নি বলে হয়তো আমরা সেই মানে সেন্সটা পাই না। লাস্টে যে জিনিসটা আছে, তার যে মায়াটা, মানে এখানে যে ক্লাইম্যাক্সে, আমি হয়তো মানে গল্পের ভেতরে ঢুকে যাচ্ছি, কিন্তু এখানে ক্লাইম্যাক্সে যে সিনটা আছে না, যেখানে পুরো রাস্তা অন্ধকার, অতীন যায় রাস্তাটা দিয়ে তার বাড়ির দিকে, সেই যে টেনশনটা, সেই যে গা ছমছমে ব্যাপারটা, তারপরে অন্ধকার থেকে তার হাত এসে ধরে ভবেশ ভট্টাচার্য, তার একমাত্র অভিভাবক, সেই প্রফেসর, সেই যে ইমোশনাল কানেকশানটা। অতীন তখন জিজ্ঞেস করে যে কাকু আপনি এই বিপদের মধ্যে কেন জড়ালেন বা জড়াতে চাইছেন, তখন যে সে কথাটা বলে ভবেশ ভট্টাচার্য যে বাবা আমার মানে আর কতদিন, এরপরে যখন আমি ওপরে যাব, আমার এখন বলতে বলতে গায়ে কাটা দিচ্ছে, আমি যখন ওপরে যাব, যখন তোমার বাবা মা আমায় জিজ্ঞেস করবে যে, বা ভগবান আমায় জিজ্ঞেস করবে, সবচেয়ে বড় কথা ভগবান যখন আমায় জিজ্ঞেস করবে যে সেদিন ছেলেটার বিপদে কেন তাকে একা ছেড়ে চলে এসেছিলি, তখন তাকে কি উত্তর দেবো। মানে এই যে ইমোশনাল কানেকশানটা, ইমোশনাল বন্ডিংটা, সেটা ফিলই করা যায় না, ফিলই করা যায় না। খুব বিরক্ত লেগে গেছে আমার ওই জায়গাগুলো যে মিসিং নেই।
দ্বিজোত্তম মিশ্রের চরিত্রটা যখন যখন এই সুবেশ আর এই ভবেশ ভট্টাচার্য যখন যায় দ্বিজোত্তম মিশ্রের সাথে কথা বলতে, তখন যে ইমোশনটা, মানে গল্পটা শুনলেও মানে চোখে জল চলে আসে, যেভাবে দীপ ন্যারেট করেছে এই ভবেশ ভট্টাচার্যের ক্যারেক্টারটা, আর যেভাবে দ্বিজোত্তম মিশ্রের ক্যারেক্টারটা মীর ন্যারেট করেছে, মানে ভরাট একদম, প্রত্যেকটা সিন ভরাট লাগবে, দেখতে ভালো লাগবে, শুনতে ভালো লাগবে, মানে আমি যেন ফিল করবো। আমার তখন তো আমি শুনেছি, কিন্তু আমি যেন চোখের সামনে পুরো পুরো জিনিসটা দেখতে পাচ্ছি, এমনভাবে ফিল করেছিলাম। তো সেগুলো কোথায়? এখানে দ্বিজোত্তম মিশ্রের সাথে যখন কথা বলতে যাচ্ছে কোনো কিছু ফিলই করা যায় না। আমি তো ভাবলাম সিনটা মিসিং করে দিয়েছে। এখানে তো ম্যাক্সিমাম সিন মানে জাস্ট ভার্বালি বলে গেছে। পুষ্পতি বলছে যে মা মারা যাওয়ার সময় বলে গেছিলো পুষ্প খেয়াল রাখি, সবগুলো সব ভার্বালি বলে গেল, কোনো সিন দেখানো নেই, জাস্ট ছুঁয়ে হালকা ছুঁয়ে বেরিয়ে গেছে। ওই যে লোনলিনেসটা, এখানে পরমব্রত চট্টোপাধ্যায় একটা ইন্টারভিউতে বলেছিল যে আমি অতীনের লোনলিনেসটা দেখানোর চেষ্টা করি, তার জীবনে কেউ নেই, বাবা মা নেই, একমাত্র পুষ্পদি আর ওই ভবেশ ভট্টাচার্য একমাত্র অভিভাবক আর একজন মাত্র বন্ধু, তার যে লোনলিনেসটা আমি দেখাতে চেয়েছি। কোথায় সেটা? আমি যদি তার পাস্টটাকে না দেখাই, তার অতীতটাকে না দেখাই, তার মা বাবা যখন মারা গেছে বা তার মা বাবার সাথে তার যে বন্ডিংটা, সেই সব যদি না দেখাই একটু হলেও, সেটা আর যখন দেখানোর দরকার, আমার যখন দেখানোর দরকার, আমি সে যে হ্যালুসিনেট করছে তার মাকে, কেন করছে সেটা, তার সাথে তার মা বাবার কী বন্ডিং, আমরা ধরেই নেবো যে তার সাথে তার মা বাবার দারুণ বন্ডিং, মানে সব ধরে নিলে তাহলে সিরিজে দেখবো কি? এগুলো 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 প্রত্যেকটা জিনিস মিসিং। আচ্ছা, কাস্টিং নিয়ে তো বললাম। ডামরির চরিত্রের পার্ণমিত্র, আমি শুধু দেখলাম পরমব্রত চট্টোপাধ্যায় মানে একটা লাইন, একটা কিছু ওয়ার্ডকে কানেক্ট করতে পেরেছে এখানে, যে ডামরির চেহারা, শ্যামলা বর্ণ, গায়ের রং শ্যামলা, মানে ভরা যৌবন, তার শরীর, সারা শরীর জুড়ে, মানে সেই কথাটা আছে, সেটা গল্পে আছে, শুধু সেইটাকেই ফলো করেছে। আরে তারপরে কি, মানে তাকে দেখলে কি আর আদৌ ভয় লাগবে? সে যখন ট্রান্সফর্ম করবে, ঠিক আছে, তাকে নর্মাল অবস্থা দেখলে ভয় লাগবে না, সে যখন ট্রান্সফর্ম করবে, আরে তাকে দেখে তো ভূত কম অন্য কিছু বেশি মনে হচ্ছে, মানে অন্য কিছু মাথায় আসছে বেশি, তাকে দেখে ভয় কি লাগবে? তাকে যখন মেকআপ করেও নিয়ে আসা হচ্ছে, আরে ভাই মানে হাসবো নাকি? আমি পুরো ঘর অন্ধকার করে রাত 1:30টার সময় 2টোর সময় আমি দেখছি সিরিজটা, আমি মানে জাস্ট ভাবছি কি দেখছি এটা, কোনো ভয়টা তো কিছু তো লাগছেই না, উল্টে হাসি পাচ্ছে। যখন ওই পিছন থেকে কয়েকটা মূর্তিকে নিয়ে আসছে মেকআপ করিয়ে, উদ্ভট মেকআপ করিয়ে, চড়া মেকআপ করিয়ে, 3-4টে, 2টো ছেলে একটা মেয়েকে নিয়ে আসছে, মানে তারা সকল ভূত আর কি, ভূত প্রেত সারা বাড়ি জুড়ে ঘুরে বেড়াচ্ছে, কী দেখবো তাদের, কী দেখবো? তারপরে মানে ক্লাইম্যাক্সের সিনটায় যেখানে আমি একেবারে ক্লাইম্যাক্সে ঢুকেছি, কারণ এখানে গুছিয়ে বলার মতো কিছু নেই এখানে। ক্লাইম্যাক্সে যখন ঢুকছে, ক্লাইম্যাক্সের যে সিনটা, ওটা মানে একটা অন্য রকম সিন। আমি পুরো সিরিজটা বাদ দিলাম, ক্লাইম্যাক্সটা অন্তত ভালো করে কর। আর দেখাচ্ছে যে সে অতীন, তার গাড়িটা খারাপ হয়ে গেছে, উবের করে এসে নামলো বাড়ির সামনে, তখন ফট করে লাইটটা অফ হয়ে গেল। আরে ভাই, ও এখানে গল্পে আছে, ও তার পাড়া দিয়ে ঢুকছে, মানে ঢুকতে ভয় পাচ্ছে, তার বাড়ির ওপরে যেন একটা কালো ছায়া নেমে আসছে, তার মানে সারা পাড়া অন্ধকার, যেন অন্য কোনো জগতে সে ঢুকে গেছে, কোনো বাড়ি থেকে কোনো সাড়া নেই, কিচ্ছু নেই, কোনো প্রাণের স্পন্দন নেই, কোথায় সেসব? তখন হুট করে এসে ভবেশ জ্যাঠা তার হাতটা ধরছে, কোথায় সেসব? কিছুই তো নেই। অতীনের মেকআপ, অতীনকে প্রথম থেকেই দেখাচ্ছে সে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে, একটা ভালো কোম্পানিতে কাজ করে, সেলস এক্সিকিউটিভ, সে একটা হেড পজিশনে যাচ্ছে, একটা বড় তার প্রমোশন হচ্ছে, তার অ্যাপিয়ারেন্স কোথায়? সে অ্যাপিয়ারেন্স, তার চুল কেরকম একটা মানে এলোমেলো হয়ে রয়েছে, একটা ব্যাকব্রাশ করা ঠিক আছে, সেখানে কাঁচা পাকা মেশানো, অনির্বাণ ভট্টাচার্য সব চুল তো পেকেই গেছে ঠিক আছে, কাঁচা পাকা মেশানো, দাড়িটা। আরে আমার মেন এখানে গল্পে যেরকম আছে, যে যখন অতীন আস্তে আস্তে পুজোর মধ্যে ঢুকছে, যখন সে মানে যখন তার মা স্বপ্নে আসছে, সে খেতে পারছে না, হ্যাঁ ওই জিনিসগুলো ভালো দেখিয়েছে, সে খেতে পারছে না, ডামরি চা রান্না করছে, সেগুলো তার বমি আসছে, সেই জিনিসগুলো ঠিক আছে, সেই জিনিসগুলো ভালো দেখিয়েছে আমি বলবো। কিন্তু তারপর থেকে তার আস্তে আস্তে ট্রান্সফরমেশন হচ্ছে, সে শরীর ভেঙে যাচ্ছে, গাল ভেঙে যাচ্ছে, দাড়ি হয়ে গেছে, নোংরা হয়ে যাচ্ছে, সেগুলো তো মানে মনে হচ্ছে প্রথম থেকেই সেই জিনিসটা রয়েছে। আরে ভাই প্রথম থেকে কেন অনির্বাণ ভট্টাচার্যকে আমরা ক্লিন শেপে দেখিনি? তাকে প্রথম থেকে তুমি একদম ফিটফাট নর্মাল হিসেবে দেখাও, যেরকম একজন প্রাইভেট কোম্পানিতে প্রাইভেট সেক্টরে কাজ করে, আইটি সেক্টরে যেরকম কাজ করে সেরকমভাবে দেখাও, একদম দাড়ি গোপ কামানো, নর্মাল ফ্রেশ চেহারা, তাহলে তো ডিফারেন্সটা মাথায় ঢুকবে। প্রথম থেকেই তো এরকম দাড়ি নিয়ে রয়েছে, পরের দিকে দেখাচ্ছে দাড়িটা পেকে গেছে, দাড়িটা সাদা হয়ে গেছে, সেইটা দেখাচ্ছে, এটাই ডিফারেন্স। নয়তো এই দুটোর মধ্যে ডিফারেন্স যে তার বোঝা যাবে যে সে যখন আস্তে আস্তে মানে মায়ের পুজোর দিকে যাচ্ছে, আর তার আগের যে অবস্থা,
জোর করে করে দেখানো হচ্ছে সে নাচছে মেয়েদের সাথে গিয়ে, সে একটা জলি মুডে রয়েছে, সেইগুলো জোর করে করে যেন ঢোকানো হয়েছে তার ক্যারেক্টারের মধ্যে। মানে কোনোটাই ন্যাচারাল লাগবে না, আমরা যে কানেক্ট করবো ক্যারেক্টারটার সাথে সেটা মনে হবে না, মনে হবে সবটাই জোর করে ঢোকানো। এছাড়া পুষ্পদির ক্যারেক্টারটা যখন মানে নিখোঁজ হয়ে যায়, মানে পরে জানা যায় সে মারা গেছে, তার হাতটা দেখলে বোঝা যায়, তার হাতটাও যে আর্টিফিশিয়াল সেটাও বোঝা যাচ্ছে, শুধু আংটিটা ঢোকানো। ভালো কথা, সে যখন সেইভাবে সে যখন মারা যাচ্ছে তাকে সে দেখলো হঠাৎ করে এরকম করে ঘুরে দেখলো যে একটা ভূত চলে এলো, ভূতটা ফু দিয়ে দিল, মানে প্রেতাত্মা চলে এলো, ফু দিয়ে দিল, মোমবাতি নিয়ে দিল, শেষ। ঠিক আছে, তখন দেখাও না, পরে দেখাও, যখন পুরো ক্লাইম্যাক্সটা শ্যুট হচ্ছে তখন দেখাও। আর ক্লাইম্যাক্সটা দেখে তো মনে হচ্ছে সেই মহিষাসুর মর্দিনী, জি বাংলার যে মহিষাসুর মর্দিনী হয় সেই সেটে শ্যুট করা হচ্ছে। অনির্বাণকে এক ধাক্কা মারলো, সে ছিটকে গিয়ে পড়লো, সে অসুরের মতো, আর পার্ণমিত্র হচ্ছে মা দুর্গার মতো, ওপরে চলে যাচ্ছে, নাচছে, এই করছে, কি করেছে, মানে ওটা ক্লাইম্যাক্স, ওটা দেখলে ভয় তো কম, মানে কত সুন্দর রয়েছে ক্লাইম্যাক্সটা গল্পের মধ্যে, অরিজিনাল গল্পের মধ্যে, যে সেই নীল আভা ছড়িয়ে পড়বে তাদের দুজনের মধ্যে। আরে বুঝলাম সব তোমাদের বাজেট কম, ভিএফএক্সের জোর কম, সিজির অত বাজেট নেই, কম্পিউটার গ্রাফিক্সের, তাহলে তোমরা দেখিও না সব জিনিস, কেন সব জিনিস দেখাচ্ছ? তাহলে তো জিনিসটা আরও বাজে লাগছে দেখতে, হাস্যকর লাগছে। বরঞ্চ তুমি এফেক্ট দাও কিছু, ওই লাল নীল আলো দিয়ে যেভাবে আলোর কাজটা করা হচ্ছে সেইগুলো দাও। হরার বানানোর জন্য না, হরার জনরার সবচেয়ে মেন অস্ত্র হচ্ছে ক্যামেরা, লাইট আর সাউন্ড। এখানে সাউন্ডই তো নেই, এখানে যে একটা ভয় লাগবে, একটা জাম্প স্কেয়ারের সিন কোথায়, সেই ভয়টা কোথায়? মানে খুবই জঘন্য কাজ, আমার খুবই বাজে লেগেছে। একমাত্র দেখার মতো লেগেছে হচ্ছে অনির্বাণ অভিনয়, কিছু কিছু জায়গাতে ওভার অ্যাক্টিং মনে হয়েছে বড্ড বেশি, ওই নাচের যে ব্যাপারটা হ্যান ত্যান ওগুলো এক্সট্রা করে ঢুকিয়েছে, বুঝতে পারছি প্লটের জন্য ঢুকিয়েছে, কিন্তু বাকি গল্পের সাথে তার কানেকশান আমার একদম মানে কোনো কিছু মাথায় ঢুকলো না। লাস্টে যখন বলবে দাদাবাবু আজ একটু দেরি করে এসো, মাকে মহাভোগ দেবো, মানে গল্প যখন শুনছি মানে রীতিমতো ভয় লাগছে শুনে, আর এখানে যখন দেখছি মানে হাসি পাচ্ছে, কী করছে। যাই হোক, এই ছিল আমার রিভিউ। যারা, আমি বলবো আপনারা গল্পটা শুনুন বা পড়ুন, বেটার লাগবে, বেটার এক্সপিরিয়েন্স পাবেন। অনেক সবচেয়ে ভালো হয় যদি শুনতে পারেন, দেখতেও পারেন। এই শোটা প্রচুর মানে ভিউ জেনারেট করবে স্বাভাবিক, কারণ এত সাকসেসফুল একটা গল্প সানডে সাসপেন্সে। কিন্তু এর পরেও পরমব্রত চট্টোপাধ্যায় আর একটা কোনো হরর সিরিজ আনবে। বাংলায় হরর কাজ হয় না, আমি প্রথম হরর জনরা নিয়ে এসেছি হ্যান ত্যান বলে, কিন্তু কোথায়, এই তো তার ছিরি। যাই হোক, আমার কিছু বলার নেই, আমি খুব নগণ্য একজন মানুষ, আমি সিনেমা ওয়েব সিরিজ সম্বন্ধে কিছুই বুঝি না, বাট যেটুকু অ্যাজ আ দর্শক আমার মনে হলো আমি সেটাই শেয়ার করলাম, যেটা আমার মনে হয়েছে আর যেটা আমার মনে হয়নি। অবশ্যই কিছু কিছু ক্যামেরার কাজ ভালো, কিছু কিছু লাইটিংয়ের কাজ ভালো, যেখানে লাল নীল আলো দিয়ে ইউজ করা হয়েছে, লালটাকে অশুভ আর নীলটাকে শুভ ব্যাখ্যা করার জন্য। আর হ্যাঁ, আমি বললাম যে কিছু কিছু কাস্টিং আমি মানতে পারিনি কিছু ক্যারেক্টারকে, যেমন দ্বিজোত্তম মিশ্র, শুভেশ আগরওয়াল, আর ওদিকে কৃষ্ণানন্দ আগমবাগিস। কৃষ্ণানন্দ মৈত্র কথাটা বলে শেষে, যে সে বলে যায় যে অনেকে আমায়, আমি তন্ত্র নিয়ে কিছু কাজ করেছি, অনেকে আমায় এই জন্য কৃষ্ণানন্দ আগমবাগিস বলে। কোথায় সেই কথাটা ভাই? ওইটাই তো মেন, ওটাই তো ওই ক্যারেক্টারটাকে ডিফাইন করে, কৃষ্ণানন্দ আগমবাগিস। আমরা কৃষ্ণানন্দ মৈত্র বলে সেরকম চিনি না, মানে আমরা পরিচিত আমরা এই নামটার সাথে, আগমবাগিস, কৃষ্ণানন্দ আগমবাগিস, সেই নয়, সেটার উচ্চারণই নেই। আর শুভাশিস মুখার্জি অভিনয় ভালো করলেও, কিন্তু তার মানে কৃষ্ণানন্দ আগমবাগিস বললে আমাদের মানে একটা ইমাজিনেশনের একটা ক্যারেক্টার তো আসে, কীরকম দেখতে হবে বা লোকটা কীরকম দীপ্তি হবে, সেটার সাথে তার ক্যারেক্টারটা মানে তার চেহারা বা মুখটা আমি ঠিক মানতে পারিনি। অভিনয় হয়তো সে ভালো করেছে ওইটুকু টাইম স্পেন্ডে, কিন্তু তার চেহারাটা আমার ঠিক মানানসই লাগেনি। আপনাদের বক্তব্য আপনারা জানাবেন কেমন লেগেছে, এই পুরো সিরিজটাই আপনাদের কেমন লেগেছে আপনারা জানাবেন অবশ্যই। আমার সাথে একমত হলে সেটাও জানাবেন। ভিডিওটা অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এইটুকুই, আর কিছু বলার নেই আমার, অনেকটাই হয়তো বলে ফেললাম। তবে সত্যি আমি সিরিজটা নিয়ে অনেকটা এক্সপেক্ট করেছিলাম ট্রেলার টিজার দেখেও, কিন্তু তার কিছুই আমি পেলাম না। যাই হোক, তো ভিডিওটা অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো টাটা, বাই বাই।